ভিত্তি করে বিভিন্ন ধরনের রিয়েক্টরের ডিজাইন কেমন হতে পারে ওইটা লাস্ট ক্লাসে আমরা স্টাডি করা শুরু করেছি। তো আমরা শুধুমাত্র ফিক্সড বেড রিয়েক্টর এবং তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো পড়েছি। এছাড়া আরেক টাইপের রিয়েক্টর আজকে থেকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ট্রিকল বেড রিয়েক্টর। এখন ট্রিকল বেড রিয়েক্টর যেটা হচ্ছে, তোমার এখানেও ক্যাটালিস্ট গুলা এই যে এখানে তোমার প্যাক করা থাকবে। ক্যাটালিস্ট প্যাক করা থাকবে, এখানে যেটা থাকে লিকুইড আর গ্যাস ফ্লো যেটা, সেটা আইদার কোকারেন্টলি লিকুইড গ্যাস এবং ক্যাটালিস্ট সবই হচ্ছে ট্রিকল বেডে থাকবে। সেই জায়গায় এই বেডের মধ্যে ক্যাটালিস্ট গুলো এরকম প্যাকড বেড হিসেবে থাকবে, এবং লিকুইড এবং গ্যাস যে রিঅ্যাকটেন্ট গুলো থাকবে সেটা লিকুইডটা সবসময় উপর দিয়ে ফ্লো করবে। এখানে একটা ফ্লো ডিস্ট্রিবিউশন সিস্টেম থাকবে যেখানে হচ্ছে লিকুইডটাকে ডিস্ট্রিবিউট করে দিবে, যখন ওই যে ক্যাটালিস্ট বেডের মাঝখান দিয়ে তোমার আস্তে আস্তে করে হচ্ছে লিকুইড রিঅ্যাক্ট্যান্টটা ফ্লো করতে থাকবে। আর গ্যাসের ক্ষেত্রে যেটা হয়, গ্যাস আইদার নিচ দিয়ে দিতে পারে অথবা উপর দিয়ে দিতে পারে। তো এখানে যে রিয়েক্টরটা দেখানো আছে ট্রিকল বেড রিয়েক্টর, এটা হচ্ছে তোমার কো কারেন্ট লিকুইড এবং গ্যাস ফ্লোর জন্য যে ট্রিকল বেড রিয়েক্টর হয় সেটা দেখানো আছে। তো এটাই হচ্ছে ট্রিকল বেড রিয়েক্টরের বৈশিষ্ট্য, যেখানে হচ্ছে লিকুইডটাকে ডিস্ট্রিবিউট করে দেয় একটা সিস্টেমের মাধ্যমে, গ্যাসটা আইদার নিচ দিয়ে অথবা উপর দিয়ে ফ্লো করা হয়। তো কিভাবে ট্রিকল বেড রিয়েক্টরটা কোন কোন ক্ষেত্রে কাজ করে এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। এটা হচ্ছে হাইড্রো ডিসালফারাইজেশন। আমরা জানি যে পেট্রোলিয়াম যে প্রোডাক্ট গুলা থাকে, ন্যাচারাল গ্যাস ছাড়াও যে পেট্রোলিয়ামের মিক্সচার থাকে, সেখানে অনেক সময় সালফার কম্পাউন্ড থাকে। তোমরা ন্যাচারাল গ্যাসে পড়েছো যে গ্যাস সুইটেনিং করতে হয়। তো ওই সালফার কম্পাউন্ড গুলা হার্মফুল। তো সেই সালফার কম্পাউন্ড গুলা যে লিকুইড পেট্রোলিয়াম থেকে কিভাবে রিমুভ করা হয়, ইউজুয়ালি হাইড্রোজেন গ্যাস ফ্লো করে সালফারটাকে হাইড্রোজেন গ্যাসের সাথে রিয়েক্ট করে হাইড্রোজেন সালফাইডে কনভার্ট করে তোমার পেট্রোলিয়াম থেকে রিমুভ করে দেওয়া হয়। এই ধরনের রিয়েকশন যদি দরকার হয় তখন এই ট্রিকল বেড রিয়েক্টরটা ইউজ করে। এছাড়াও আরো কয়েকটা আছে। আচ্ছা, তো এটা এই ধরনের রিয়েক্টরটা এই যে হাইড্রো ডিসালফারাইজেশনের জন্য ইউজ হয়। এছাড়া হাইড্রো ক্র্যাকিং মানে হাইড্রোজেন দিয়ে বড় বড় মলিকিউল গুলাকে ছোট ছোট পেট্রোলিয়াম প্রোডাক্টে কনভার্ট করা, এই ধরনের রিয়েকশন গুলোর জন্য এই ট্রিকল বেড রিয়েক্টরটা ইউজুয়ালি ইউজ করা হয়। এখন এই ট্রিকল বেড রিয়েক্টরে ইউজুয়ালি কিভাবে কাজ করে সেই জিনিসটা মানে হালকা তোমাদের বইয়ে দেয়া আছে। আমি এখানে এত ডিটেলস লিখি নাই, তোমরা বই থেকে পড়বা, এখানে আমি বলে দিচ্ছি। তোমার এই যে ক্যাটালিস্ট গুলো এখানে দেয়া আছে, এর মধ্য দিয়ে যখন তোমার এই লিকুইড গুলো যাবে, তখন সে কি করবে, প্লাগ ফ্লোর মতো বিহেভ করবে। প্লাগ ফ্লো মানে কি, ছোট ছোট প্লাগ হিসেবে সে আস্তে 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 নিচের দিকে নামতে থাকবে। এই যে এখানে এটাই বলা আছে, সেল এলিমেন্টারি সেল যেটা বলছে এটা, এই যে প্লাগ, ছোট ছোট প্লাগ এর মতো করে তখন সে আস্তে 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 প্লাগ ফ্লো বিহেভ শো করবে, সে নিচের দিকে নামতে থাকবে। তো এখানে যেটা হয়, লিকুইডের অ্যামাউন্ট এখানে দেখতেই পাচ্ছি, ক্যাটালিস্ট অনেকগুলো প্যাক করা আছে, সেই অনুযায়ী লিকুইডের অ্যামাউন্ট কম্পারেটিভলি ইউজুয়ালি কম রাখা হয়। ঠিক আছে, কম রাখা হয়, না হলে কি হবে, এই জায়গাটা টোটালি লিকুইড দিয়ে ক্লগড হয়ে যাবে। তখন লিকুইড দিয়ে ক্লগড হয়ে গেলে গ্যাস লিকুইডের যে রিয়েকশন উইথ দ্য ক্যাটালিস্ট, এটা তোমার বাধাগ্রস্ত হবে। তো এই জন্য লিকুইডটা এমন ভাবেই রাখা হয় যেন লিকুইডটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়ার পরে এই যে ক্যাটালিস্ট, তার ক্যাটালিস্টের সারফেসে সে কিছু একটা হালকা থিন ফিল্মের মতো সে তৈরি করতে পারে। তখন কি হবে, যে গ্যাসটা তার সাথে রিয়েক্ট করতে চায়, কারণ ক্যাটালিস্ট বডিতে গ্যাস এবং লিকুইড সবাইকে আসতে হবে, গ্যাসটা যেন তোমার এখান থেকে ডিফিউজ হয়ে এই অল্প থিন ফিল্মের মধ্যে ডিফিউজ হয়ে তারপরে ক্যাটালিস্ট বডিতে গিয়ে সে রিয়েক্ট করতে পারে। এই মেকানিজমটা সাধারণত ট্রিকল বেডে ফলো করা হয়। ঠিক আছে, তো এটাই হচ্ছে মেইনলি এর কাজ করার ওয়ে। তো ট্রিকল বেডের কি সুবিধা, এখানে সুবিধা যেটা হচ্ছে, তোমার ডিরেক্ট অ্যান্ড ক্যাপিটাল কস্ট সিগনিফিকেন্টলি লেস ফর ট্রিকল বেড অপারেশন দেন দ্য ইউজুয়াল যে হাইড্রো ডিসালফারাইজেশন ইউজ করা হয় সেটা ভ্যাপার ফেজে করা হয়। হাইড্রো ডিসালফারাইজেশনের জন্য ভ্যাপার ফেজে করা হয় মানে হচ্ছে যে
লিকুইড পেট্রোলিয়াম বা হাই বয়েলিং পয়েন্ট সমৃদ্ধ যে পেট্রোলিয়াম গুলো থাকে তাকে হচ্ছে ভ্যাপারাইজ করে নিয়ে হাইড্রোজেন গ্যাসের সাথে রিয়েক্ট করানো হয়। এতে করে কি হবে, এটা অবশ্যই এনার্জি ইন্টেন্সিভ, যেহেতু তুমি ভ্যাপারে কনভার্ট করতে হবে। তো ট্রিকল বেডে করলে যে অরিজিনাল যে কন্ডিশনটা লিকুইডের সেটাতেই করতে পারছে, তাহলে কি হচ্ছে, ডিরেক্ট আর ক্যাপিটাল কস্টটা এখানে কমে আসে। আর যেটা হয় যে এই টাইপের রিয়েক্টর ইউজ করলে ভ্যাপার ফেজে যখন রিয়েকশন হয় তখন যেটা হয়, অনেক ধরনের সাইড রিয়েকশন হতে পারে। ঠিক আছে, যেটা আমরা চাই না সেই ধরনের রিয়েকশনও হতে পারে। এতে করে মেইন যে প্রোডাক্ট গুলা সেগুলো হারায় যায়। আমরা জানি যে তোমার আহ কি বলে, পেট্রোলিয়াম প্রোডাক্টের ক্ষেত্রে ক্র্যাকিং, তারপরে অনেক ধরনের রিয়েকশন একটার পর একটা হয়ে থাকে। তো ইউজুয়ালি লিকুইড ফেজের মধ্যে যেহেতু ট্রিকল বেডের রিয়েকশন হয়, তো মোটামুটি সিলেক্টিভ ভাবে আমরা হাইড্রো ডি সালফারাইজেশন, যেটা মেইনলি সালফার রিমুভাল, সেটাই এখানে হয়ে থাকে। এখানে তোমার এই ভ্যাপার ফেজ অপারেশন যেটা ইউজুয়ালি এক্সেসিভ আনডিজারেবল সাইড রিয়েকশন দেয় ট্রিকল বেড, সেটাকে প্রিভেন্ট করে থাকে। আচ্ছা, এছাড়া কিছু ডিসঅ্যাডভান্টেজেসও আছে। এটার কারণ হচ্ছে, আমরা বলছি কি যে ট্রিকল বেডের ক্ষেত্রে লিকুইডটাকে তোমার বেডের উপরে ডিস্ট্রিবিউট করে দিতে হয়। এখন তোমার কি ধরনের লিকুইড তুমি রিয়েক্টেন্ট, তোমার তার উপরে ডিপেন্ড করবে তোমার ডিস্ট্রিবিউশন সিস্টেমটা কেমন হবে। তো এখন কিভাবে, এখন তোমার লিকুইড যদি খুবই ভিসকাস হয়, সেক্ষেত্রে কি হবে, তোমার ডিস্ট্রিবিউশন সিস্টেম নজেল দিয়ে করো বা যেভাবে করো, দেয়ার ইজ এ চান্স যে সেখানে ক্লগিং হয়ে যেতে পারে। বা তোমার বেশি আহ এক্ষেত্রে তোমার যদি অনেক বেশি কি বলবো, যদি ফাউলিং পার্টিকেল থাকে, সেক্ষেত্রে ক্যাটালিস্টটাও ড্যামেজ হয়ে যেতে পারে। তাহলে তোমার কি কতটুকু লিকুইড ডিস্ট্রিবিউশন করবে বা কিরকম ভাবে করবে, সেটা তোমার টোটালি হচ্ছে বেডের পারফরমেন্সটাকে ভ্যারি করে দিতে পারে তোমার রিয়েক্টেন্টের উপরে বেস করে। তো খুব যদি ভিসকাস হয়, সেই ক্ষেত্রে তোমার যেটা হচ্ছে, লিকুইড আর ভ্যাপার যে ফ্লো রেটটা, সেটাকে মেনটেন করাটা টাফ হয়ে যাবে। ভিসকাস লিকুইডের ক্ষেত্রে তাকে তুমি যেভাবে ডিস্ট্রিবিউট করবে, সেভাবে তোমার গ্যাস তো খুব দ্রুত চলে যাবে। কিন্তু ভিসকাস লিকুইডের ক্ষেত্রে তাকে আস্তে আস্তে ক্যাটালিস্টের মধ্য দিয়ে, সে যেহেতু আস্তে 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 প্লাগের মতো আগাবে, দেখা যাচ্ছে যে কন্ট্যাক্টটা ঠিক মতোই হবে না। এটা একটা প্রবলেম হতে পারে। আর এটা যেটা বলছে যে প্রপার্টিস অফ ইভেন আফটার মিক্সিং উইথ দ্য গ্যাস, তোমার রিয়েক্টেন্ট, লিকুইড রিয়েক্টেন্ট আর গ্যাস রিয়েক্টেন্ট মিক্স হওয়ার পরেও যে ভিসকোসিটি আর ওয়েটিং ক্যারেক্টারিস্টিক্স, ওয়েটিং ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে যে কিছু আহ থাকে না যে সারফেসকে ওয়েট করে না, আমার তো সলিড সারফেসের সাথে রিয়েক্টেন্টটাকে কন্টাক্টে আসতে হবে, এবং সেইখানে একটা থিন ফিল্ম সে তৈরি করবে, যার মধ্য দিয়ে গ্যাসটা আস্তে আস্তে ডিফিউজ হবে। এখন তোমার রিয়েক্টেন্ট, লিকুইড রিয়েক্টেন্ট যেটা, সেটা যদি এমন হয় যে সে তার ওয়েটিং ক্যারেক্টারিস্টিক্স ভালো না, তখন কি হবে, তোমার ওর মধ্যে দিয়ে ডিফিউজ করে গ্যাস ক্যাটালিস্ট পর্যন্তই হয়তো যেতে পারবে না, সেক্ষেত্রে রিয়েকশনটা প্রভাবিত হবে। তো এই জন্য এই ক্রাইটেরিয়া গুলা মাথায় রেখে এই ধরনের ডিজাইন করা, স্পেশালি এই যে লিকুইড ডিস্ট্রিবিউশন সিস্টেমটা, এটা হচ্ছে খুবই একটা ক্রিটিক্যাল বিষয়। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে যেটা বললাম, আইদার এক্সটার্নাল অর ইন্ট্রাপার্টিকেল মাস ট্রান্সফার ইফেক্টস আর সিগনিফিকেন্ট ইন ট্রিকল বেড রিয়েক্টর। ওই যে যেটা বললাম, থিন ফিল্মের মতো থাকবে, সেখানে তুমি যদি ওখান থেকে আস্তে আস্তে পাস হয়ে ইন্টার ক্যাটালিস্টে যাবে, এবং ক্যাটালিস্টের মধ্যে পোর থাকলে তার মধ্য দিয়ে ডিফিউজ হতে হবে। এটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম যেটা ট্রিপল বেডের ক্ষেত্রে হয়ে থাকে, এটা আমি এখানে লিখি নাই বাট তোমাদের বইয়ে আছে, সেটা হচ্ছে, ধরো তোমার খুবই এক্সোথার্মিক রিয়াকশন। এক্সোথার্মিক রিয়াকশন মানে প্রচুর হিট প্রডিউস হবে। তা আমরা বলছি কি, ট্রিকল বেড রিয়েক্টরের জন্য ছোট হালকা একটা থিন ফিল্মের লেয়ার তৈরি হয়ে থাকবে সলিড সারফেসের উপরে। এখন শুরুতেই যখন রিয়েকশনটা হবে, এবং তোমার ক্যাটালিস্টটা হচ্ছে খুবই পোরাস, ভিতর পর্যন্ত অনেক দূর যেতে হবে। এক্সোথার্মিক রিয়েকশনের ক্ষেত্রে যখনই হচ্ছে গ্যাসটাকে ওই লিকুইড ফেজটা অতিক্রম করে ক্যাটালিস্টের সংস্পর্শে আসবে, সাথে সাথে রিয়েকশন হয়ে প্রচুর হিট প্রডিউস হবে, এবং দেয়ার ইজ এ চান্স যে হিটটা তোমার লিকুইডটাকে সম্পূর্ণ ভ্যাপারাইজ করে ফেলবে। ভ্যাপারাইজ করে ফেললে কি হবে, তোমার লিকুইড রিয়েক্টেন্ট যতটুকু রিয়েকশনে গেছে তো গেছেই, বাট হিট প্রোডাকশনের কারণে দেখা যাচ্ছে যে আদার যে রিয়েক্টেন্ট গুলো সেগুলো শুকিয়ে গেল, কারণ আমরা বলেছি কি লিকুইডটাকে আমাদেরকে অল্প অল্প করে দিতে হবে, আদারওয়াইজ টোটাল সিস্টেমটা ক্লগ হয়ে যাবে।
তো এটা একটা প্রবলেম এক্সোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে হতে পারে, যে টোটাল ক্যাটালিস্টটাকে আমরা ইউজই করতে পারবো না, বিকজ অফ হাই হিট তোমার হচ্ছে লিকুইড রিঅ্যাকটেন্টটা শুকিয়ে যেতে পারে। এটা একটা প্রবলেম ট্রিকল ব্যাড রিঅ্যাক্টরের জন্য হয়ে থাকে। এখন আমরা আসি যে মুভিং বেড রিঅ্যাক্টরে। এতক্ষণ যেটা বললাম যে ফিক্সড টাইপের যে ক্যাটালিস্ট বেড থাকবে, ফিক্সড বেড রিঅ্যাক্টর, আর ছিল ট্রিকল বেড রিঅ্যাক্টর। এছাড়া আরেক ধরনের রিয়েক্টর আছে, সেটা হচ্ছে মুভিং বেড রিয়েক্টর। তো মুভিং বলতে তো আমরা বুঝতেই পারছি যে ক্যাটালিস্ট বেডটা হচ্ছে মুভ করবে। তো এটা যদি রিয়েক্টর হয়, এখানে যদি ক্যাটালিস্ট বেড থাকে, এটা হচ্ছে মুভ করবে। এখন ক্যাটালিটিক ক্র্যাকিং এর ক্ষেত্রে এটা কখন ইউজ করা হয়? মুভ করবে মানে ফিক্সড বেড মানে কি, ক্যাটালিস্ট গুলা একটা জায়গায় ফিক্সড অবস্থায় থাকে, সেখানে আমরা শুধু রিয়েক্টেন্ট গুলো সাপ্লাই দিই, প্রোডাক্ট এখান থেকে বের হয়ে আসে। আর মুভিং বেডে যেটা সুবিধা হচ্ছে, এখানে ক্যাটালিস্টটাকে তুমি কন্টিনিউয়াসলি মুভ করতে পারবে। এটা কখন ইউজ হয়? তোমার যে ক্যাটালাইটিক ক্র্যাকিং যেগুলো হয়, ক্র্যাকিং মানে তো আমরা বলেছি যে হাইড্রোজেন দিয়ে বড় বড় যে মলিকিউল গুলো থাকে সেগুলোকে ছোট ছোট মলিকিউলে কনভার্ট করা হয়, হ্যাঁ। তো এখানে ক্যাটালিস্ট ডিঅ্যাক্টিভেশন ইজ সো র্যাপিড। এখানে বিভিন্ন ধরনের অ্যাট্রিশন, পার্টিকেল অ্যাট্রিশন হোক বা রিয়াকশন এক্সোথার্মিক, এই ধরনের কারণে যেটা দেখা যায়, ফিক্সড বেড রিয়েক্টরে যদি করা হয়, ক্যাটালিস্ট গুলো খুব তাড়াতাড়ি ডিএক্টিভেটেড হয়ে যায়। কারণ ক্যাটালিস্ট ডিএক্টিভেটেড হলে তো রিয়েকশন বন্ধ হয়ে থাকে। তখন কি করতে হয়? টোটাল রিয়েকশনটা বন্ধ করতে হয়। করে ফিক্সড বেডের ক্ষেত্রে সেই ক্যাটালিস্ট গুলোকে আবার রিজেনারেট করতে হয়, কারণ ফিক্সড বেডটা একদম ফিক্সড অবস্থায় আছে। ক্যাটালিস্টটাকে পুরো বেডটাকে রিজেনারেশনে পাঠিয়ে আবার তাকে রিজেনারেট করে লোড করে তারপরে রিয়েকশনে যেতে হয়। কিন্তু এই মুভিং বেডের ক্ষেত্রে যেটা সুবিধা, তোমার এক্ষেত্রেও প্যাকড পার্টিকেল থাকছে। ধরো এটা যদি ক্যাটালিস্ট বেড হয়, হ্যাঁ, এখানে হচ্ছে প্যাকড পার্টিকেল থাকছে। আর হচ্ছে এখানে একটা সিস্টেম থাকবে যেটা তোমার এখান থেকে ক্যাটালিস্টটাকে, সরি, এই যে সিস্টেম যেটা থাকবে এর নিচ দিয়ে তোমার যে ক্যাটালিস্টটা ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাবে, এটাকে আরেকটা রিজেনারেটরে এভাবে সেন্ড করে দেওয়া যায়। যেখানে এখানে যদি রিজেনারেট হতে থাকে, তখন যেটা হচ্ছে রিজেনারেট হওয়ার পরে এর আগে যে ব্যাচ অফ ক্যাটালিস্ট রিজেনারেট হয়েছিল, তাকে আবার কন্টিনিউয়াসলি এই যে রানিং যে রিয়েক্টরটা সেখানে ফিট করে দেওয়া যায়। তার মানে কি হচ্ছে, এখানে প্যাকড অবস্থায় যে ক্যাটালিস্টটা থাকে সেটা যখনই ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায়, এখান থেকে আমি রিজেনারেটরে পাঠিয়ে দিই। এখানে এই স্পেন্ট ক্যাটালিস্ট পাঠানোর আগে এর আগেও তো কিছু পাঠানো ছিল, সেই ক্যাটালিস্ট গুলো রিজেনারেটেড হয়ে যায়। তো এখান থেকে এটা পাঠানোর সময় এখান থেকে সেই রিজেনারেটেড ক্যাটালিস্ট গুলো আবার এই বেডের মধ্যে মুভ করে তোমার জায়গাটা ফিল আপ করে ফেলে। তার মানে কি, আমার একটা কন্টিনিউয়াস প্রসেস আমরা এক্ষেত্রে পেতে পারি, যেখানে হচ্ছে কি আমার প্রসেসটাকে কখনোই স্টপ করতে হচ্ছে না। কন্টিনিউয়াসলি ক্যাটালিস্ট হচ্ছে তোমার ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে, আর আমরা হচ্ছে কন্টিনিউয়াসলি এটাকে ফিট করে এখানে পাঠিয়ে দিতে পারছি। হ্যাঁ, এটার ক্ষেত্রেও একইভাবে সাধারণত তোমার যেটা করে, ফ্লুইড ফেজ যেটা থাকে সেটা আপওয়ার্ডে ফ্লো করে, আর এই যে সলিড ফেজ যেটা ক্যাটালিস্ট, সেটা উপর থেকে এদিকে ফিট করা হয়, হ্যাঁ। এটাই হচ্ছে এটার টেকনিক, এবং নিচ থেকে গ্র্যাভিটির মাধ্যমে স্পেন ক্যাটালিস্টটাকে কালেক্ট করা হয়। তো এই যে এটাই আমরা বলছি যে এখানে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে মুভিং বেড রিয়েক্টরের ক্ষেত্রে। সেটা যেটা বলছি, যেহেতু আমরা বলি এখান থেকে কন্টিনিউয়াস একটা প্রসেসের মাধ্যমে ক্যাটালিস্ট রিজেনারেট হচ্ছে, তাহলে এখানে তোমার একটা ভালভ সিস্টেম থাকতে হবে অবশ্যই। না হলে এটা অটোমেটিক রিজেনারেট হয়ে অটোমেটিক তো এই পাশে চলে আসতে পারে, তাই না? তো এই জন্য এটাকে একটা ভালভ সিস্টেম থাকতে হবে, এবং এটাকে প্রপারলি ডিজাইন করতে হবে, কন্ট্রোল ভালভ। আদারওয়াইজ কি হবে, তোমার মিক্স হয়ে যাওয়ার চান্স থাকে, টোটাল সিস্টেম কলাপস করার একটা চান্স থাকে। তো এখানে একটা সফিস্টিকেটেড কন্ট্রোল টেকনিক ইনস্টল করতে হয়। আচ্ছা, এই যে স্পেশাল কন্ট্রোল ভালভস টু প্রোভাইড প্রপার সলিডস ফ্লো এন্ড টু মেনটেন ক্লোজ কন্ট্রোল ওভার দ্য সলিড লেভেল উইদিন দ্য রিয়েক্টর, যেন বেশি না হয় কম না হয়, এই জিনিসগুলো খেয়াল রাখতে হয়। আরেকটা যেটা থাকে, এই যে ফ্লুইড যে রিয়েক্টেন্ট গুলো থাকে, এই ফ্লুইড আমাদের নিচ দিকে আমরা যেটা দিচ্ছি,
দেয়ার ইজ এ চান্স এখান দিয়ে যে যখন প্রোডাক্ট বের হয়ে যায়, এই ক্যাটালিস্টটাকেও সে নিয়ে বের হয়ে চলে যেতে পারে। ঠিক আছে, এইরকম ঘটনা যেন না ঘটে। বাট এই যে ফিড ফ্লো যেটা, সেটা কেমন ভাবে মেনটেন করা যেন একে তোমার এখানে আনস্টেবল না করে দেয়। ও তো ফিক্সড অবস্থায় আছে, আনস্টেবল না করে দিয়ে ওকে যেন প্রোডাক্টের সাথে নিয়ে যেতে না পারে, এই একটা কন্ট্রোল এখানে অ্যাপ্লাই করতে হয়। আচ্ছা, আর যেটা বলেছে যদি ক্যাটালিস্ট ডিকে, যেটা আমরা বললাম যে ফিক্সড বেডের যে প্রবলেমটা সেটা রিমুভ করার জন্য মুভিং বেড এসছে। তো ক্যাটালিস্ট ডিকে যদি অত প্রমিনেন্ট না হয়, তাহলে আমরা মুভিং বেডে কখনোই যাব না, কারণ এখানে সফিস্টিকেটেড ডিজাইন ইনভলভ আছে। এখানে আহ, এই যে যেটা বললাম যে এখানে ক্যাটালিস্ট, এই যে ভালভটা ডিজাইন করা বা এটা টোটাল কতটুকু ক্যাটালিস্ট থাকলে ফুল ফেজে রিয়েক্ট করবে, এই সফিস্টিকেটেড ডিজাইন যেহেতু ইনভলভ আছে, এই মুভিং বেডে আমরা তখন যাব না যদি আমাদের ক্যাটালিস্ট দিকে খুব প্রমিনেন্ট ফ্যাক্টর না হয়। এটাই বলেছে, তখন আমরা যদি এটা স্লো হয় তখন আমরা ফিক্সড বেডেই থাকবো। আদারওয়াইজ তোমার যেটা হবে, আমার এখানে এই ক্ষেত্রে অনর্থক এক্সট্রা কস্ট আমার ক্যারি করতে হবে। এখানে একটা সুবিধাও আছে মুভিং বেডের ক্ষেত্রে। ধরো এই মুভিং বেডের ক্ষেত্রে স্পেন্ট ক্যাটালিস্ট গুলো এই যে এখন এখানে আসছে, তোমার এখানে এয়ার দেয়া দেয়া হচ্ছে স্পেন্ট ক্যাটালিস্টে, হ্যাঁ, দিয়ে তোমার এখানে কি করছে, ক্যাটালিস্টটাকে রিজেনারেট করছে। তো রিজেনারেশন রিয়েক্টর কোনো কারণে যদি এক্সোথার্মিক হয়, তখন কি হবে, প্রচুর হিট নিয়ে হাই হিটেড ক্যাটালিস্ট গুলা কি হচ্ছে, তখন আমার এখানে এই বেডে ফেড হচ্ছে। হাইলি হিটেড ক্যাটালিস্ট যদি এখানে তোমার ফিড হয়, তখন কি হবে, এই বেডে যদি অরিজিনালি আমি এন্ডোথার্মিক কোনো রিয়াকশন চালাই, যেমন হাইড্রোক্র্যাকিং, এটা একটা এন্ডোথার্মিক রিয়াকশন, তখন আমার কি হবে, একটা সুবিধা আছে যে আমার এখানে কি এক্সট্রা হিট সাপ্লাই দিতে হবে। এখানে অলরেডি যে রিজেনারেশন প্রসেসটা সে ন্যাচারালি এক্সোথার্মিক, সো হাই হিটেড ক্যাটালিস্ট হচ্ছে এখানে ফিড হচ্ছে, এবং এখানে যখন আমি ক্র্যাকিং করতে চাচ্ছি ওর হিট লাগবে, সো ক্যাটালিস্টটা অরিজিনালি হিটেড অবস্থায় আছে। তো আমার এটা একটা সুবিধা আমরা মুভিং বেডের ক্ষেত্রে পেতে পারি। তো মুভিং বেডের ক্ষেত্রে আহ তোমার আরো এক ধরনের বেড আছে, সেটা হচ্ছে ফ্লুইডাইজড বেড রিঅ্যাক্টর, যেখানে মানে এই আহ, এইগুলার মুভিং বেড, ফ্লুইডাইজড বেড, এগুলা এভাবেই নামকরণ করা হয়েছে, যেখানে হচ্ছে কি তোমার ক্যাটালিস্ট পার্টিকেল গুলো মুভমেন্টের মধ্যে থাকে সামহাও। তো মুভিং বেড হচ্ছে একবার ক্যাটালিস্ট নিচ দিয়ে বের হয়ে যাচ্ছে আবার উপর দিয়ে ফিট করছে, এইভাবে মুভিং, কিন্তু সে যখন রিয়েকশনে থাকছে তখন কিন্তু সে ফিক্সড অবস্থায় থাকে। আর ফ্লুইডাইজড বেড রিয়েক্টরের মধ্যে মুভিং বেডের যেটা পার্থক্য, এখানে হচ্ছে নিচ থেকে ফ্লুইড ফ্লো দেওয়া হয় টু মেক দা পার্টিকেলস ফ্লুইডাইজড, সে হচ্ছে মুভ করতে থাকবে। তোমরা পার্টিকেল টেকনোলজি নেক্সট টার্মে পড়বে, তখন দেখবে যে ফ্লুইডাইজড বেড রিয়েক্টর কিভাবে কাজ করে। এটা হচ্ছে লার্জ স্কেল প্রোডাকশনের জন্য, যেটা হচ্ছে ক্যাটালাইটিক ক্র্যাকিং, আমরা এতক্ষণ যেটা মুভিং স্কেলে পড়লাম মুভিং বেডে, তখন ক্যাটালাইটিক ক্র্যাকিং এর জন্য ইউজুয়ালি লার্জ স্কেল প্রোডাকশনের জন্য ফ্লুইডাইজড বেড ইউজ করা হয়। এখানে কি করে, নিচ থেকে গ্যাস ফ্লো দিলে যে প্যাকড বেড অফ ক্যাটালিস্ট থাকে, তাকে এমন ভাবে ফ্লো করা হয় নিচ থেকে গ্যাসটা, যেন প্যাকড পার্টিকেল গুলা ফ্লুইডাইজড অবস্থায় চলে যায়। ফ্লুইডাইজড মানে হচ্ছে, ধরো এরকম প্যাকড বেড তো এরকম থাকছে, এখান থেকে তুমি যখন গ্যাস ফ্লো দিতে থাকবা, এরকম প্যাকড না থেকে এরকম ছড়িয়ে যাবে, গ্যাস ফ্লো বাড়তে থাকবে, তখন একে হচ্ছে ছড়িয়ে দিবে থ্রু আউট দা রিঅ্যাক্টরে। ঠিক আছে, এটাই হচ্ছে ফ্লুইডাইজড। এখন এখানে ক্যাটালাইটিক বা নন ক্যাটালাইটিক দুইটা কাজেই এই ধরনের রিয়েক্টর গুলা ইউজ করা হয়। নন ক্যাটালাইটিক কোনটা, কোনো কারণে যদি কোনো আহ, খনি বা ম্যাটেরিয়াল, এই ধরনের ম্যাটেরিয়াল গুলাকে অনেক সময় কি হাই হিটে রোস্টিং করা লাগে, তখন এভাবে করা যায়। তো এই প্রসেসটার সুবিধা হচ্ছে এতে হিট ট্রান্সফার এবং মাস ট্রান্সফার অনেক বেশি হাই। কেন, বুঝতেই পারছো, ক্যাটালিস্ট গুলো ফ্লুইডাইজড অবস্থায় আছে মানে টোটাল সারফেস এরিয়াটাই তো তোমার রিয়েক্টেন্টের কাছে এক্সপোজড থাকছে, যেটা ফিক্সড বেডের ক্ষেত্রে তোমার কি হচ্ছে, প্যাকড অবস্থায় যেহেতু থাকে, অনেক সারফেস রিয়েক্টেন্টের কাছে অ্যাপ্রোচেবল নাও হতে পারে। আর এটার জন্য যেহেতু সে ফ্লুইডাইজড, সো সম্পূর্ণ সারফেস এরিয়া ইজ এক্সপোজ টু রিয়েক্টেন্স।
তো এখানে হিট ট্রান্সফার মাস ট্রান্সফার দুটোই বেশি হতে পারে। তো এখন এখানে যেটা করা হয়, এখানে যেহেতু তোমার পার্টিকেল গুলোকে ফ্লুইডাইজড অবস্থায় করতে হবে, ফ্লুইডাইজড করতে হলে যেটা হচ্ছে, পার্টিকেল গুলো যদি প্যালেট টাইপের হয় তখন তো তুমি তাকে ফ্লুইডাইজড করতে পারবে না। তো ইউ হ্যাভ টু ইউজ দ্য ফাইন পার্টিকেলস, যাকে তুমি সহজেই নিচ থেকে গ্যাস ফ্লো করে বা লিকুইডের ফ্লো করা হয়, অনেক সময় ইউজুয়ালি গ্যাস ফ্লোটাই করা হয়, তাকে তোমরা ফ্লুইডাইজড করতে পারবে। তো এখানে 10 to 30 মাইক্রোমিটার রেঞ্জে হচ্ছে ফ্লুইডাইজড পার্টিকেল গুলা থাকে। এই যে এখানে যেটা বলছে, ফর অপটিমাম ফ্লুইডাইজেশন ইট ইজ ইম্পর্টেন্ট টু এমপ্লয় দ্য প্রপার সাইজ। ওই যে বললাম যে বড় সাইজের যদি পার্টিকেল হয়, সে গ্র্যাভিটির জন্য নিচের দিকেই পড়ে থাকতে চাইবে, ফ্লুইডাইজ হইতে চাইবে না। আচ্ছা, ইউজুয়ালি এখানে তোমার হাইট টু ডায়ামিটার রেশিও কতটুকু হয়ে থাকে, এই এগুলো দেয়া আছে। এখন এটার একটা সমস্যা যেটা আছে, যেহেতু ফ্লুইডাইজড অবস্থায় থাকে, মুভিং বেডের চেয়েও এর টেন্ডেন্সি বেশি থাকবে কি পার্টিকেল সহ হচ্ছে বাইরে বের হয়ে যাওয়ার। যে প্রোডাক্টটা তৈরি হবে, পার্টিকেল সহ যদি বের হয়ে যায় তাহলে কি হবে, এয়ার পলিউশন হবে, এবং তোমার পার্টিকেল আমরা কিছু হারিয়ে ফেলবো, ক্যাটালিস্ট পার্টিকেল কিছু হারিয়ে ফেলবো। এই জন্য যেটা করা হয়, এগুলা সিস্টেমের বাইরে সাইক্লোন সেপারেটর, এগুলো আমরা এনভায়রনমেন্টালে পড়েছিলাম, ঠিক আছে, টেকনিক, কন্ট্রোল টেকনিক হিসেবে সাইক্লোন সেপারেটর অথবা আদার ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, এই ধরনের জিনিসগুলো এখানে ইউজ করতে হয় এই পার্টিকুলেট ম্যাটেরিয়ালস গুলোকে ক্যাপচার করে আবার সিস্টেমে ব্যাক করানোর জন্য। এটা হচ্ছে ফ্লুইডাইজড বেড রিয়েক্টর। আমি একটা না বলে যাচ্ছি, তোমরা কি বুঝতে পারছো? জি ম্যাম। আমরা থিওরি তো বুঝতে পারি। আচ্ছা, এখন যেটা বলছি, অ্যাডভান্টেজ অফ ফ্লুইডাইজড বেড, সেটা হচ্ছে ইউনিফর্ম টেম্পারেচার ক্যান বি মেনটেন থ্রু আউট দ্য ক্যাটালিস্ট বেড। খুব স্বাভাবিক, কেন, অলরেডি যেহেতু ফ্লুইডাইজড বেড অবস্থায় আছে, তাহলে কি হবে, প্যাকড বেডের ক্ষেত্রে কোনো একটা জায়গায় যদি রিঅ্যাকট্যান্ট ক্লগ হয়ে যায়, সেই জায়গায় কন্টিনিউয়াসলি রিঅ্যাকশন হতে থাকে, তখন কি হবে, হটস্পট জেনারেট হতে পারে, এবং হটস্পট জেনারেট হলে সেখান থেকে রানওয়ে রিঅ্যাকশন পর্যন্ত হয়ে যেতে পারে। কিন্তু এখানে যেহেতু পার্টিকেল গুলা অলরেডি ফ্লোটিং অবস্থায় থাকে এবং সারফেস এরিয়া সবটাই এক্সপোজ থাকে, তো এখানে ইউনিফর্ম টেম্পারেচারটা ইউজুয়ালি মেনটেন করা যায়। আচ্ছা, এখন এটা ইউজুয়ালি কন্টিনিউয়াস এবং অটোমেটিক্যালি কন্ট্রোলড অপারেশন ইউজিং reactant catalyst system that requires catalyst regeneration at very short intervals. ফ্লুইডাস বেডের ক্ষেত্রেও ক্যাটালিস্ট রিজেনারেশন যদি খুব দ্রুতই করতে হয়, তখন এটাকে আমরা ইউজ করতে পারি, কারণ এই যে পার্টিকেল গুলো যদি আহ, আমরা বাইরে নিয়ে তোমার একটা ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর বা এই ধরনের কোনো কন্ট্রোল টেকনিক বসিয়ে তাকে আবার আমরা সিস্টেমে ব্যাক করতে পারি, অথবা আরেকটা মুভিং বেডের মতো আরেকটা ব্যাক টু ব্যাক রিয়েক্টর রাখতে পারি। তো ওইটা যাই হোক, এখানে তোমাদেরকে এটা শেখানো হয়নি, সমস্যা নেই, এখানে জাস্ট জেনে রাখলেই হবে। তো এটাকে বলছে যে গ্যাস সলিড কন্ট্যাক্টের জন্য এটা সবচেয়ে প্রমিনেন্ট একটা ডিজাইন। আমি অলরেডি বলেছি কেন, কারণ হচ্ছে তোমার যে সারফেস এরিয়া সবটাই এক্সপোজ থাকে এবং কোয়াইট ইউনিফর্মিটি মেনটেন করা যায় এই ধরনের রিয়েক্টরের ক্ষেত্রে। আচ্ছা, এখন ডিসঅ্যাডভান্টেজ যেটা আছে, তুমি এখানে যে পার্টিকেল গুলো ফ্রি ফ্লোয়িং না, যেমন প্যালেট, হ্যাঁ, এবং যেসব পার্টিকেলের টেন্ডেন্সি আছে হচ্ছে অ্যাগ্লোমারেটেড হয়ে যাওয়া, তাদেরকে তুমি এখানে ইউজ করতে পারবে না, কারণ নিচ থেকে যতই বাতাস দাও, যতই ফ্লো দাও, সে ফ্লুইডাইজড হবে না। আর যেটা হচ্ছে সলিড কালেকশন সিস্টেম, ওই যে বললাম যে সাইক্লোন সেপারেটর, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, এগুলো অবশ্যই প্রোভাইড করতে হবে ক্যাটালিস্ট লস করার জন্য এবং এনভায়রনমেন্ট কন্টামিনেশন প্রিভেন্ট করার জন্য। এবং এতে করে তোমার এগুলোর জন্য কিছুটা হলেও তো কস্ট ইন্টেন্সিভ, তোমাকে কস্ট বেয়ার করতে হবে। আচ্ছা, এখানে কি হচ্ছে, লার্জ প্রেসার ড্রপ দেন দ্য ফিক্সড বেড অপারেশন উইথ কনকমিটেন্ট হায়ার অপারেটিং কস্ট। হায়ার অপারেটিং কস্ট বলতে হচ্ছে, তোমার যেহেতু নিচ থেকে তুমি গ্যাস ফ্লো করছো, তোমাকে ফ্লোটা অবশ্যই কন্ট্রোল করতে হবে,
কন্ট্রোল করে তারপরে হচ্ছে তোমার এখানে প্রেসার ড্রপটা বেশি হয়ে যেতে পারে, কারণ তুমি যেহেতু একে ভ্যালোসিটি বাড়িয়ে দিচ্ছ, তো কি হবে, যে প্রেসারে ছিল তার প্রেসার ড্রপটা অনেক বেশি বেড়ে যাবে ফিক্সড বেডের ক্ষেত্রে যতটুকু ছিল তার থেকে। তো এভাবে অপারেটিং কস্ট বেড়ে যায়। আচ্ছা, মাঝে মাঝে যেটা হচ্ছে তোমার সলিডকে বাইপাস করে সামনে নিয়ে চলে যায়। এটা তো আমরা আগেও বলেছি যে ফ্লুইডাইজড বেড অপারেশন অলসো হ্যাভ দ্য ডিসঅ্যাডভান্টেজ দ্যাট দ্য ফ্লুইড ফ্লো deviates markedly from plug flow। প্লাগ ফ্লো হচ্ছে অবশ্যই ডেভিয়েট, প্লাগ ফ্লো তো না, এখানে সবকিছু ভাসমান অবস্থায় আছে। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে যে বাইপাসিং সলিড বাই বাবল দ্যাট ক্যান লিড টু ইনএফিশিয়েন্ট কন্ট্রাক্টিং। এটা যেটা বলছে যে তোমার মাঝে মাঝে এখান দিয়ে যখন গ্যাস ফ্লো হচ্ছে, পার্টিকেল গুলো তো এখানে ভাসছে, তো মাঝে মাঝে এই পার্টিকেলের মাঝখানে মাঝখানে বাবল ফর্ম হতে পারে। গ্যাস যেহেতু তুমি ফ্লো করছো, তা তোমরা এবার যদি তোমাদেরকে বুয়েটে এক্সপেরিমেন্ট করায় তাহলে দেখতে পারবা, তোমাদের তো ইকুইপমেন্ট এখনো আসে নাই। তো যেটা হচ্ছে এই বাবল যখন ফর্ম করে তখন কি হবে, বাবলের আশপাশে যে ক্যাটালিস্ট গুলো থাকে তার সারফেস এরিয়া গুলো তো আর রিয়েকশনের জন্য এক্সপোজ থাকে না। এতে করে যেটা হচ্ছে, যতটুকু অ্যামাউন্ট সারফেস এরিয়া আমি কন্ট্রাক্টের জন্য অ্যাভেলেবল পাওয়ার কথা অতটা আমি পাই না। এতে করে টোটাল সিস্টেমটাকে ইনএফিশিয়েন্ট করে দেয় যদি বাবল ক্রিয়েট করে এই যে গ্যাস ফ্লোটা। তো এটা একটা সফিস্টিকেটেড সিস্টেম যে তুমি কি ফ্লো রেটে গ্যাসটাকে বেডের মধ্য দিয়ে ফ্লো করবে। এটা একটা গেল। ফ্লুইডাইজড বেড মেইনলি হচ্ছে গ্যাস সলিড টাইপের রিয়েক্টর, যদিও লিকুইড দিয়ে করা হয় বাট কম, ইউজুয়ালি গ্যাস দিয়েই করা হয়। ফাইনাল যে রিয়েক্টর টাইপটা আমরা দেখবো সেটা হচ্ছে কি, এখানে গ্যাস লিকুইড সলিড সবই আছে। এটা হচ্ছে স্লারি রিয়েক্টর। স্লারি এই জন্য বলছে কারণ এই যে সলিড ক্যাটালিস্ট যে পার্টিকেল গুলা, এটা হচ্ছে লিকুইডের মধ্যে থাকে, সাসপেন্ডেড অবস্থায় থাকে। তো এখানে রিয়েক্টেন্ট, এখানেও গ্যাস সাপ্লাই দেওয়া হয়, গ্যাসিয়াস এই যে গ্যাস দেখো ডিস্ট্রিবিউশন সিস্টেম আছে। তো লিকুইড দেওয়া হচ্ছে, লিকুইডের মধ্যে রিয়েক্টেন্টের সাথে সলিড পার্টিকেল গুলা স্লারির মতো করে থাকে। গ্যাস দেওয়ার পর রিয়েকশন করে এখান থেকে তোমার প্রোডাক্ট বের হয়ে যায়। আর এখানে প্রপার এজিটেশন সিস্টেম রাখা যেতে পারে, আবার এরকম ফিক্সড বেডের মতো করেও দেয়া যেতে পারে। স্লারি এই জন্য বলছে কারণ ক্যাটালিস্ট গুলো হচ্ছে লিকুইডের মধ্যে স্লারি তৈরি করে সিস্টেমে সাপ্লাই দেওয়া হচ্ছে। এর অ্যাডভান্টেজ যেটা হচ্ছে, ওয়েল এজিটেটেড স্লারি যদি হয় তাহলে হচ্ছে ইউনিফর্ম টেম্পারেচার রাখতে পারে এবং এলিমিনেট দ্য হট স্পটস, যেটা তোমার ফ্লুইডাস বেডের ক্ষেত্রে বলেছিলাম, এটার ক্ষেত্রেও তাই। তোমার এজিটেশন থাকলে যেটা হবে, কোনো একটা জায়গায় বেশি রিয়েকশন হয়ে গিয়ে সেখানে হটস্পট জেনারেট করতে পারবে না। আচ্ছা, এখন যেটা হচ্ছে লিকুইডের ক্ষেত্রে, আহ তোমার যেহেতু কি বলবো, লিকুইডের ক্ষেত্রে যেটা হচ্ছে হিট ক্যাপাসিটিস গুলো একটু বেশি থাকে, সেই ক্ষেত্রে হাইলি এক্সোথার্মিক রিয়েকশনের ক্ষেত্রে তোমার হিটটাকে সে কন্টেইন করতে পারে থ্রু আউট দ্য লিকুইড। এতে করে একটা সেফটি বজায় রাখা সম্ভব, যেটা আমরা দেখেছি যে লিকুইড কম থাকলে ড্রাই আউট হয়ে যায়, বা কোনো একটা জায়গায় রিয়েকশন এত বেশি আহ হয়ে যায় যে রান অ্যাওয়ে রিয়েকশন হয়ে যেতে পারে। তো এখানে যেটা হচ্ছে, লার্জ মাস অফ লিকুইড ফ্যাসিলিটেটস কন্ট্রোল অফ দ্য রিয়েক্টর অ্যান্ড প্রোভাইড এ সেফটি ফ্যাক্টর ফর এক্সথার্মিক রিয়েকশন। যেটা বললাম সেটাই, যেহেতু লিকুইডের হিট ট্রান্সফার মানে ক্যাপাসিটিস গুলো বেশি থাকে, সেই জন্য এখানে যে হাই হিট প্রডিউস হয় এটাকে সে অ্যাকোমোডেট করতে পারে। এখন ওই যে আর হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট যেহেতু লিকুইডের হাই হয় হিট ট্রান্সফারে, তোমরা পড়েছো, তো এখানে যেটা হচ্ছে হিট রিকভারি করাও যায় সিস্টেম থেকে, যখন রিজেনারেট করে তখন হচ্ছে সিস্টেম থেকে হিট তোমার রিকভারি করতে পারে, কোনো একটা বয়লারে বা কোনো একটা জায়গায় স্টিম ইয়ে করার জন্য ইউজ করা যেতে পারে। তোমার এখানে যেটা বলেছে, স্মল পার্টিকেলস ইউজড ইন স্লারি রিয়েক্টর মেক ইট পসিবল টু অবটেইন মাচ হায়ার রিয়েকশন রেট। এটা ওই যে একই ভাবে যে বড় একটা প্যালেটের ক্ষেত্রে যেটা হবে যে তোমার সারফেস এরিয়া যতটুকু থাকবে, স্মল পার্টিকেল হলে তার সারফেস এরিয়া অনেক বেশি থাকবে। তো তার ইউনিট ওয়েটের ক্ষেত্রে স্মল পার্টিকেল যদি হয়, অনেক বেশি রিয়েকশন আমরা এখানে পেতে পারি।
স্লারি রিয়েক্টরের ক্ষেত্রে হচ্ছে কন্টিনিউয়াস রিজেনারেশন সম্ভব, কারণ আমরা দেখছি যে সলিড, লিকুইড, গ্যাস সবকিছু মিক্স অবস্থায় আছে। তো তোমার যেটা হচ্ছে ক্যাটালিস্টকে সিস্টেম থেকে এক সাইড থেকে বের করে দিয়ে আরেক দিক থেকে তোমার ক্যাটালিস্ট সহ যে স্লারিটা ইনপুট করে ইজিলি হচ্ছে আমরা এটাকে রিজেনারেট করতে পারি। মুভিং বেড, ফিক্সড বেড, স্লারি রিয়েক্টর, এগুলো সবগুলোর ক্ষেত্রে এটা একটা সুবিধা যে এর ক্ষেত্রে ক্যাটালিস্ট রিজেনারেশন হচ্ছে মাছ ইজিয়ার। আচ্ছা, এখন স্লারি রিয়েক্টর আরো একটা ক্ষেত্রে ইউজ করা হয়। সব ধরনের পার্টিকেল কিন্তু প্যালেটে কনভার্ট করা যায় না। ঠিক আছে, তো কিছু পার্টিকেল যেগুলোকে প্যালেটে কনভার্ট করা যায় না, ক্যাটালিস্ট প্যালেটে, সেই ক্ষেত্রে আমরা, সরি কেন বড় হয়ে গেল? সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই স্লারি বেড রিয়েক্টরটা ইউজ করতে পারি, যেগুলোকে প্যালেটাইজ করাটা টাফ। এখন স্লারি রিয়েক্টরের ডিসঅ্যাডভান্টেজ যদি বলতে আসি, এখানে আমরা আগেই বলছি যে ক্যাটালিস্ট পার্টিকেল গুলা একটা লিকুইডের মধ্যে স্লারির মতো হয়ে থাকবে। এখন কোনো কারণে যদি সলিবুলাইজেশনটা টাফ হয় এবং তোমার হচ্ছে মাস ট্রান্সফার প্রসেস কোনো কারণে যদি এই সলিবুলাইজেশনের জন্য লিমিটেড হয়, তাহলে যেটা হচ্ছে ডিজাইন আনসার্টেনিটিস ক্রিয়েট হয়। কারণ মেইন এই রিয়েক্টরের প্রধান লক্ষ্যই হচ্ছে রিয়েক্ট্যান্ট গুলা ওই এবং ক্যাটালিস্টটা হচ্ছে একটা স্লারি ফর্ম করে থাকবে। যে এই প্রসেসটাতে যদি কোনো প্রবলেম থাকে তাহলে তুমি রিয়েক্টরটা প্রপারলি ডিজাইন করতে পারবে না। আচ্ছা, আর যেটা হচ্ছে প্রবলেম অফ ডেভেলপিং মেকানিক্যাল ডিজাইন দ্যাট উইল নট প্লাগ আপ অ্যান্ড অক্সিলেটিং ক্যারিয়ার লিকুইডস ইন হুইচ দ্য রিয়েক্টেন্টস আর সলিউবল। ওই যেটা বললাম একই কথা এখানে বলা আছে, yet which remain stable at elevated temperature in contact with reactant product and the catalyst. ওই স্লাইড তৈরি করার পরেও সবকিছু মিলে কোনো কোনো ক্ষেত্রে যেটা হতে পারে যে তুমি রিয়েক্টেন্টের সাথে ক্যাটালিস্টের স্লাইড তৈরি করলে, কিন্তু ওখানে তখন যখন তুমি আদার গ্যাস দিলে এবং ফাইনাল প্রোডাক্ট যেটা তৈরি হলো সেটা কি করলো, তোমার হচ্ছে এক্সোথার্মিক রিয়েকশন হতে পারে, বা কোনো কারণে প্রোডাক্টের সাথে স্লাইড কোনো রিয়েকশন হয়ে তোমার টোটাল সিস্টেমটাকে আনস্টেবল করে দিতে পারে। ঠিক আছে, এটা একটা প্রবলেম। এখানে যেটা হচ্ছে আমরা ট্রিকল বেড রিয়েক্টরে যেটা পড়েছিলাম যে সেখানেও একটা লিকুইড থাকে, লিকুইডটা হচ্ছে ক্যাটালিস্টের গায়ে একটা ফিল্ম ফর্ম করে সে তার মধ্য দিয়ে তোমার গ্যাস ডিফিউজ করে ক্যাটালিস্টের সাথে রিয়েকশন করে। আর এটার ক্ষেত্রে যেটা হচ্ছে লিকুইড কি বেশি, কারণ পার্টিকেল গুলাই থাকছে লিকুইডের মধ্যে। দ্য রেশিও অফ লিকুইড টু ক্যাটালিস্ট ইজ মাচ গ্রেটার দেন ইন এ ট্রিকল বেড রিয়েক্টর, এটা বলেছে। তাহলে যেটা হচ্ছে এখানে আরো যেটা প্রবলেম হয় যে লিকুইড রিয়েকশন যদি বেশি, লিকুইড যদি বেশি থাকে তখন যেটা হচ্ছে আনডিজায়ারেবল হোমোজেনাস লিকুইড ফেজ রিয়েকশন উইল বি গ্রেটার। এখানে কি হতে পারে, যেহেতু লিকুইড ফেজ বেশি তারা নিজেরা নিজেরা অন্য কোনো সাইড রিয়েকশন তৈরি করে টোটাল সিস্টেমের সিলেক্টিভিটিটাকে নষ্ট করে দিতে পারে। এটা হচ্ছে টোটাল স্লারি রিয়েক্টরের যেটা ডিসঅ্যাডভান্টেজ সেটা। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? আমি একটানে পড়া গেলাম কারণ তাড়াতাড়ি ক্লাস শেষ করবো তো, সেই জন্য। বুঝতে অসুবিধা হয়েছে? অবশ্য তোমাদের রেকর্ডিং আছে, বুঝতে অসুবিধা হওয়ার কথা না, পরবর্তীতে শুনলে বুঝতে পারবা। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা। না ম্যাডাম, কোয়েশ্চন নাই এখানে, থিওরি তো পড়লে পারা যাবে না। হ্যাঁ, বইয়ে আরো ডিটেলসে আছে। হ্যাঁ, বইয়ে অনেক, এটা অনেক বড় চ্যাপ্টার, ওর মধ্যে থেকে সিলেক্টিভ ভাবে যতটুকু লাগছে অতটুকুই পড়াচ্ছি। আম, আচ্ছা, শর্ট আর একটা টার্ম দিয়ে আর কিছু করি, আমি শেষ করবো। আর একটা ক্লাস আমি খুব তাড়াতাড়ি নিয়ে নিবো, বুঝছো? তোমাদের যেদিন ফ্রি আছে চাইলে আমি, তোমাদের যদি কালকে টাইম থাকে আমি কালকেও নিতে পারি, তাহলে আমার সিলেবাসটা শেষ হয়ে যাবে। আচ্ছা। আচ্ছা, এখন তোমরা ডিফিউশন তো পড়েছো, তোমাদেরকে মাস ট্রান্সফার তো পড়ায় মনে হয়, ট্রান্সফার সাথে ডিফিউশন কি পড়েছো? ম্যাডাম এগুলো পড়া হয়েছিল ডিফিউশন। আচ্ছা, এই তো রুটস এন্ড গত ডিফিউশন, অর্ডিনারি ডিফিউশন এগুলো পড়েছো? রুটস এন্ড ডিফিউশন কি জানো?
না মনে হয়। না ম্যাম, আমার সাথে ডিফিউশন আচ্ছা তাহলে ক্লিয়ার। সমস্যা নাই। আচ্ছা এই ছোট টপিকসটা করি, আমি শেষ করব দেখি। ডিফিউশন এখন আমি বলি যে ক্যাটালিস্ট আছে, ক্যাটালিস্টের মাঝখানে কি পোর আছে, এবং ক্যাটালিস্ট থাকছে হচ্ছে কোথায়, একটা বাল্ক রিঅ্যাক্ট্যান্টের মধ্যে তোমার ক্যাটালিস্ট থাকছে। অর্ডিনারি ডিফিউশন যেটা আমরা বলি যে এটা যদি ক্যাটালিস্ট প্যালেট হয়, আমি ছবি আঁকি, ধরো এটা যদি ক্যাটালিস্ট প্যালেট হয়, এর মধ্যে দিয়ে এরকম ছোট ছোট পোর আছে, যেটা হচ্ছে ইন্টার কানেক্টেড। এটা আমি একটা আঁকলাম। এটা একটা তোমার ধরো রিঅ্যাক্ট্যান্ট মিডিয়ামে আছে, এটা ক্যাটালিস্ট। আর এটা হচ্ছে তোমার অন্যান্য রিঅ্যাক্ট্যান্ট গুলা এভাবে আছে। ঠিক আছে, মানে আঁকাটা টু দা স্কেল হয় নাই, বাট বোঝানোর জন্য করা। এখন যেটা হচ্ছে এই জায়গাতে যে তোমার রিঅ্যাক্ট্যান্ট গুলা এখান থেকে যে আসবে ডিফিউশন হয়ে, এটাকে আমরা বলি অর্ডিনারি ডিফিউশন। ঠিক আছে, অর্ডিনারি ডিফিউশন, এখানে যে ডিফিউশনটা হবে রিঅ্যাক্ট্যান্ট গুলা ক্যাটালিস্ট সারফেস পর্যন্ত আসবে যে ডিফিউশন দিয়ে, তাকে আমরা বলি অর্ডিনারি ডিফিউশন। এবং আসলেই তো হবে না, তার এই যে ইন্টারনালি যে পোর আছে এগুলোও তো সারফেস এরিয়া, যেটা আমার রিয়েকশনের জন্য কাজে লাগতে পারে। এই যে পোর গুলাতে যখন সে ডিফিউজ করবে, সেই ডিফিউশনটাকে বলা হয় নুটসেন ডিফিউশন। এটা আগে বললাম, বলে এখন এটা আমরা কিভাবে ডিফাইন করি সেটা আস্তে আস্তে বলছি। প্রথমে ক্যাটালিস্ট গুলা তোমার এই মিডিয়ামের মধ্যে আছে, রিয়েক্ট্যান্টের মধ্য দিয়ে গিয়ে সারফেস পর্যন্ত আসতে সে হচ্ছে অর্ডিনারি ডিফিউশন ফলো করছে। এবং ভিতরের ইন্টারনাল সারফেস এরিয়া যখন সে ইউজ করতে চাচ্ছে, তখন এর মধ্য দিয়ে যখন যাবে, তাকে আমরা বলছি নুটসেন ডিফিউশন। এটা তাহলে ডিফাইন করে কিভাবে, মিন ফ্রি পাথ অফ এ মলিকুল। আমরা জানি কি তোমার মলিকুল গুলা এক জায়গা থেকে ব্রাউনিয়ান মোশন, যেটা আমরা পড়েছিলাম যে এক জায়গা থেকে কাঁপতে থাকে, কাঁপতে থাকলে দুইটা মলিকুলের মাঝখানে যে গ্যাপ, পাথ লেংথ যে গ্যাপ, তাকে আমরা কি বলি, মিন ফ্রি পাথ। হ্যাঁ, দুইটা মলিকুল যদি থাকে এক জায়গা থেকে ভাইব্রেট হচ্ছে, তাদের মাঝখানে যে গ্যাপটা থাকে ভাইব্রেশনের সময়, তাকে আমরা বলি মিন ফ্রি পাথ। এখন এই যে মিন ফ্রি পাথ বলছি, এই অর্ডিনারি ডিফিউশনের ক্ষেত্রে যেটা হচ্ছে, mean free path of a molecule is small compared to the diameter of the pore। এই যে diameter of the pore যেটা আছে, এই যে এখানে থাকবে যেটা, হ্যাঁ এই যে এই জায়গাতে এই diameter of the pore যেটা আছে, তার চেয়েও যদি দুইটা মলিকুলের মাঝখানে যে মিন ফ্রি পাথ থাকে এরকম ছোট, ঠিক আছে, এখানে যতটুকু থাকবে তার চেয়ে যদি ছোট হয় দুইটা মলিকুলের মাঝখানে মিন ফ্রি পাথ, তখন আমরা অর্ডিনারি ডিফিউশন পেয়ে থাকি। এখন এখানে যেটা বলেছে, অন অ্যাটমসফিয়ার প্রেসারে মিন ফ্রি পাথ অফ এ টিপিক্যাল গ্যাসিয়াস স্পিসিস। এটা আমরা বলেছি যে মিন ফ্রি পাথ কার জন্য হয়, মলিকিউলস গুলোর জন্য, গ্যাসিয়াস রিয়েক্টেন্ট যেটা, হ্যাঁ, তার মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে 10⁻⁵ দেখো -5 অর্ডারের হচ্ছে তার মিন ফ্রি পাথ। আর সেই জায়গায় 4 অথবা 10³ অ্যাংস্ট্রম। আর সেই জায়গায় পোরের যে ডায়ামিটার থাকছে তা হচ্ছে 10⁻⁴। তার মানে কি পোরের ডায়ামিটারটা বড়। তো যেটা ছোট, মেইন ফ্রি পাথ, দুইটা মলিকুলের মাঝখানে তারা ভাইব্রেট করতে থাকলে তাদের মাঝখানে যে মেইন ফ্রি পাথ, ওটা যদি পোরের ডায়ামিটারের চেয়ে ছোট হয়, তখন আমরা বলছি যে এখানে অর্ডিনারি ডিফিউশন হবে। মানে এই যে বাল্কের মধ্য দিয়ে মলিকুল গুলো আস্তে আস্তে ক্যাটালিস্ট পর্যন্ত যাচ্ছে, সেই ডিফিউশনটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করবে। আচ্ছা, এই যে বলছি collision with other gas phase molecule will occur much more often than the collision with the pore walls। এটা কখন, এই অর্ডিনারি ডিফিউশন যখন ইম্পর্টেন্ট থাকবে, তখন এই যে আমি যেটা বলছি যে ভিতরে গিয়ে সে ওয়ালের সাথে ডিফিউজ করার চেয়ে এই জায়গায় ডিফিউজ করে সে পার্টিকেলের সারফেস পর্যন্ত আসবে, এটাই হচ্ছে মেইনলি ভূমিকা পালন করবে। আচ্ছা, এই অর্ডিনারি বাল্ক ডিফিউশনকে ইউজ করে ফিক্স ল, আচ্ছা এটা আমি ডিটেলসে পড়াবো না দেখে আর না বলি, তোমরা যেহেতু কনসেপ্টই এখনো জানো না। ফিক্স ল তো অবশ্যই পড়েছো, কনসেন্ট্রেশনের সাথে যে রিলেশন থাকে ডিফিউসিভিটির। তো এটা আমি আর দেখাচ্ছি না, যাই হোক এটা তোমাদের বইয়ে আছে। রেট অফ মাস ট্রান্সফার, আসলে কতটুকু মাস ট্রান্সফার হচ্ছে এটা একটা ল আছে, ফিক্স ল, সেটা দিয়ে দেখানো হয়। এটা আর লাগবে না ডিটেলসে। এখন ওই যে নোটস এন্ড ডিফিউশন, নোটস এন্ড ডিফিউশন কখন হয়, যখন হচ্ছে এই যে মিন ফ্রি পাথ বিটুইন দ্য কলিশন, মানে দুইটা যে গ্যাস ফেজ মলিকুলের মাঝখানে যে মিন ফ্রি পাথ থাকবে,
এটা লার্জার কম্পেয়ার টু দা পোর ডায়ামিটার, মানে জাস্ট উল্টা। পোরের যে ডায়ামিটারটা সেটা তোমার অনেক বেশি ছোট হবে দুইটা গ্যাস ফেজের মধ্যে যে কলিশন হলে যতটুকু মিন ফ্রি পাথ থাকে তার চেয়ে। তখন হচ্ছে নুটসেন ডিফিউশন হবে। এই সিচুয়েশনে কখন হয়? যখন হচ্ছে তোমার গ্যাস ডেনসিটি খুবই লো হয়। লাইট হলে কি হবে, খুব সহজেই ডিফিউজ করে পোরের মাঝখানে চলে যেতে পারবে। ঠিক আছে, এই ক্ষেত্রে হচ্ছে তোমার নুটসেন ডিফিউসিভিটি সাধারণত ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, এর চেয়ে বেশি ডিটেলসে আজকে আর না বলি, আমি ক্লাসটা শীঘ্রই নিয়ে নিবো যাতে রিলেট করা যায়। তো আমি আরো বেশি পড়াতে চাইছিলাম, আচ্ছা বাদ দাও। আহ, এ পর্যন্ত বুঝতে পারছো কিনা? জি ম্যাম। জি ম্যাম। উম, ম্যাম ক্লাসটা কি তবে কালকে দিবেন? হ্যাঁ, আমি না ক্লাসটা নিয়ে শেষ করে দিতে